বন্ধুরা, আগে একটি ভিডিও করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা দয়া করে একটু দেখে নেবেন। আর দেখে নিতে বলার একটাই উদ্দেশ্য যে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু আজকে যে ভিডিওটি করছি সেটা অনেকটাই বুঝতে পারবেন। যদিও আপনারা সব খবরই রাখেন, তাহলেও আপনারা যদি মনে করেন প্রয়োজন আছে দেখে নেবেন। সেই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আজকের ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে কিছু কথা বলবো, কিছু হাসির, কিছু মজার, কিন্তু এই হাসি মজার মধ্যে দিয়েই আমাদের যে জীবন যন্ত্রণাটা সেটাকে তুলে ধরব। আমি একটা কথা পার্টিকুলার বলি, আমাদের এই পার্শ্ব শিক্ষকদের জন্মটাই হয়েছে অলক্ষণের লগ্নে জন্ম। হ্যাঁ, এরকম অলক্ষণী লগ্ন বলে কোনো লগ্ন হয় বলে তো আমার জানা নেই, সম্ভবত হয় না। কিন্তু যেহেতু আমাদের জীবনটা একেবারে সংগ্রাম করে চলছে, তাই অলক্ষণে লগ্ন বা সংগ্রাম লগ্ন আমাদের ক্ষেত্রে বলা যায়। মানে আমাদের জন্মটা যবে থেকে হয়েছে তবে থেকে সংগ্রাম চলেই আসছে। আজ চার্লস ডারউইন, সবাই ওনার নাম জানেন, তিনি তার থিওরিটি যখন লিখেছিলেন অস্তিত্বের জন্য সংগ্রাম, তখন যদি এই পার্শ্ব শিক্ষক পেশাটা থাকতো তাহলে তার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বোধহয় এই পার্শ্ব শিক্ষিকাদের বেছে নিত বা এই পেশাটাকে বেছে নিতেন উনি উদাহরণ হিসেবে। এবার এই পার্শ্ব শিক্ষকদের জন্ম ঠিক কবে, কি বৃত্তান্ত, এই বিষয়ে একটা কথা বলবো, তারপরে আরও পার্ট বাই পার্ট আসছি পরিষ্কার বাংলা ভাষায়। এখন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্ম বৃত্তান্ত। 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে পার্শ্ব শিক্ষক নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়। 2001 এবং 2002 এই সালটায় বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়। এবং 2004 সালে, তখন 2004 সালের প্রথমার্ধে অর্থাৎ মে মাস পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। এই মনমোহন সিং আসার পর পার্শ্ব শিক্ষকদের রিক্রুটমেন্ট শুরু হয়। তখন প্রাইমারিতে 2000 এবং আপার প্রাইমারিতে 4000 টাকা বেতন হিসাব করে পশ্চিমবঙ্গ বাদে বাদবাকি সমস্ত রাজ্যে রিক্রুট হয়, পার্শ্ব শিক্ষক রিক্রুট হয়। এবং যখন রিক্রুট হয় তাদের এরিয়া বেসিসে অর্থাৎ রাজ্য বেসিসে তাদের নামকরণটাও কিন্তু সেই রকমই হয়। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা কথা বলিনি, পশ্চিমবঙ্গে তখন কিন্তু বামফ্রন্ট সরকার ছিল আর সেন্ট্রালে ছিল কংগ্রেস সরকার। আগেই বলেছি মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন। এইবার যেটা হলো, বামফ্রন্ট সরকার তখন ঠিক করলেন যেহেতু বেকার সমস্যা আছে, সেই বেকার সমস্যাটাকে একটু দূর করার জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট তখন ঠিক করলেন যে আমাদের রাজ্যে 36,000 পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে, এরকম একটা নির্দেশিকা ছিল। কিন্তু সরকার ভাবলেন, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ভাবলেন যে আপাতত যদি এটা 72,000 অর্থাৎ দ্বিগুণ রিক্রুটমেন্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই সচল করা সম্ভব হবে। এবং পার্শ্ব শিক্ষকদের রিক্রুটের আরেকটা কারণ হচ্ছে সেই একদম ওয়ান থেকে মানে 5 বছর থেকে 14 বছরের সমস্ত বাচ্চাদেরকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনা। রাজ্য সরকারের এই চিন্তাভাবনা রয়েছে যে 72,000 নিয়োগ হবে এবং প্রাইমারিতে 1,000 টাকা ভাতা হবে, আবার প্রাইমারিতে 2,000 টাকা ভাতা হবে। এইবার নিয়োগ করতে গিয়ে দেখা গেল কোর্ট কেসের একটা ঝামেলা চলে এলো, যার পরিবর্তে 72,000 পার্শ্ব শিক্ষক নিয়োগ না করে অ্যাপ্রক্স 55,000 মতো পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হলো, যার মধ্যে 70% হচ্ছে মহিলা এবং 30% হচ্ছে পুরুষ। পার্শ্ব শিক্ষক তো নিয়োগ হলো, ঠিক 6 মাস পার্শ্ব শিক্ষকদের শিক্ষকতা পেশার 6 মাস হতে না হতেই একজন ভুতুড়ে
আলেমা খাতুন নামক ব্যক্তিত্ব তিনি একটি কেস করলেন, যার ফলে পার্শ্ব শিক্ষকদের এই চাকরিটা, এই সামান্য কটা টাকা মাইনের চাকরিটা, সেটাও কিন্তু চলে যেতে বসেছিল। তখন কিন্তু এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউ কিন্তু পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ায়নি। পাশে দাঁড়িয়েছিল কে জানেন? দুটো সংগঠন, পার্শ্ব শিক্ষকদের দুটো সংগঠন। একটা হচ্ছে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, আর একটা হচ্ছে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি। আপনারা সবাই জানেন নিখিলবঙ্গ হচ্ছে তৎকালীন যে সরকার ছিল সেই তৎকালীন সরকারপন্থী সংগঠন, আর সমন্বয় সমিতি ছিল কোর্ট কেসের সংগঠন। দুটোই কিন্তু রেজিস্টার্ড সংগঠন। এইবার যখন এই কোর্ট কেস করা হলো, আলেমা খাতুনের জন্য চাকরি তো যেতে বসলো, তখন এদিকে সমন্বয় সমিতি, ওদিকে নিখিলবঙ্গ, এরা সকলেই মিলে একজন কোর্ট কেস করলো আর একজন রাস্তার আন্দোলন করলো, করে কিন্তু চাকরিটাকে বাঁচিয়ে রাখলো। এরপরে আরও একটা কারণ আছে যার জন্য আমরা এখনও চাকরি করছি এবং 60 বছর বয়স পর্যন্ত আমরা চাকরি করব। আপনারা একবার ভেবে দেখুন, 2004 সালে পার্শ্ব শিক্ষক যখন নিয়োগ হয়, প্রাইমারিতে 1000, আপার প্রাইমারিতে 2000, কিন্তু দীর্ঘ 7 বছর পর, মানে 4 সালে জয়েনিং হয়েছে, তার 7 বছর পর যখন বামফ্রন্ট সরকার চলে যায়, তখনও ভাতা ছিল ওই 1000টা 5000-এর একটু বেশি, আর যেটা 2000 ছিল সেটা 7000-এর কিছু বেশি। এইবার এই যে 5000 7000, 1000 থেকে 5000 মানে 4000 টাকা বাড়া 7 বছরে, আর 2000 থেকে 7000 সেখানেও কিন্তু 5000 টাকা ভাতা বৃদ্ধি, সেটা ওই 7 বছরে। কিন্তু আমাদের এখন 2011 সাল থেকে 2026 সাল, এই 15টা বছর বর্তমান সরকারের আমলে কত টাকা ভাতা বৃদ্ধি হয়েছে? ভাতা মোটে 3000 4000, এর বেশি কিন্তু বৃদ্ধি হয়নি। ইনক্রিমেন্টটা বাদ দিন, ওটা আমাদের প্রাপ্য। কিন্তু একবারও দেখেছেন আমাদের তৎকালীন সরকারপন্থী সংগঠন যেমন আন্দোলন করে, আলাপ আলোচনা করে, যেহেতু সরকারেও বামপন্থী সংগঠন ছিল এবং নিখিলবঙ্গ বামপন্থী মতাধারায় বিশ্বাসী, অর্থাৎ বামপন্থী সংগঠন, অর্থাৎ সরকারপন্থী সংগঠন, তাহলে কি হয়? যে কোনো সরকার চায় যে কোনো দাবি আদায় হোক তাদেরই সংগঠনের হাত ধরে, হয়েও ছিল। কিন্তু যখনই পরিবর্তন আসলো, বর্তমানে আমাদের যে সরকারপন্থী সংগঠন এলো, তাদের অবস্থাটা কিছুটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাবু, আপনারা সবাই পড়েছেন, কারণ আমাদের বয়স কম বেশি 40-এর উপরে ছাড়া নিচে নয়। তাহলে আমরা সবাই সেই বাবু পড়েছি, বাবু গল্পটা পড়েছি। তার থেকে বুঝতে পারছি যে বর্তমান সরকারপন্থী সংগঠন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবু সম্প্রদায়ের অন্তর্গত, যারা ক্রমাগত, বাবুরা কি করতেন? ইংরেজদের তোষামত করে চলতেন। আমাদের এই সরকারপন্থী সংগঠন ক্রমাগত সরকারের তোষামত করে চলেছে। সরকারের তোষামত করে তার কি লাভ হচ্ছে জানি না, পার্শ্ব শিক্ষকদের লাভ কিছুই হচ্ছে না, উল্টে ক্ষতি হচ্ছে। আজকে আমাদের দুঃখ দুর্দশার কথা সরকারকে তুলে ধরার দায়িত্ব সরকারপন্থী সংগঠনের। তারা যদি ঠিকঠাক কাজটা করতেন তাহলে এতগুলো সংগঠন হতো না পার্শ্ব শিক্ষকদের। আমাদের যখন যেটুকু প্রয়োজন, যা যা দাবি দেওয়া, সেগুলো যদি ঠিকঠাক সময় সরকারপন্থী সংগঠন উদ্যোগ নিয়ে মিটিয়ে দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এই জায়গায় আসতে হতো না।
আন্দোলন করতেন, উনিই করতেন। সরকারপন্থী সংগঠনের যিনি নেতৃত্ব আছেন তিনিই আন্দোলন সংগঠিত করতেন এবং প্রতিবারই আন্দোলনে আমাদের ভালোর জন্য কিছু না কিছু আনতেন। কিন্তু না, তিনি সে পথে হাঁটলেনই না, সে পথে তিনি গেলেন না, তিনি তোষামোদেই ব্যস্ত থাকলেন। তার ফলস্বরূপ কি হলো? ওই 15 বছরে 3-4 হাজার টাকা ভাতা বৃদ্ধি। এবার আপনারাই বলুন, আজকে যদি বামফ্রন্ট সরকার থাকতো, অন্তত আমার এটা মনে হয় আজকের দিনে হয়তো 20,000 25,000 কি তার বেশিও হতে পারত। কিন্তু আমরা তো তা করিনি। আর এইটা বেশি হওয়ার কারণ হতো, একটাই কারণ হতো, যেহেতু সরকার যে মতাদর্শে বিশ্বাসী, পার্শ্ব শিক্ষক সংগঠন যেটা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সংগঠন সেটাও কিন্তু সেই মতাদর্শে বিশ্বাসী। তার ফলে আদায় করতে, দাবি আদায় করতে সুবিধা হতো। সরকার সবসময়ই কিন্তু চায় যদি কিছু আদায় হয় সরকারপন্থী সংগঠনের হাত ধরেই হবে। আজকে আমাদের বর্তমান সরকারের সরকারপন্থী পার্শ্ব শিক্ষক যে সংগঠন আছে তারা যদি উদ্যোগ নিত আমাদের অবশ্যই উন্নতি হতো, কিন্তু তারা করবেন না। তারা ওই পদলেহনে ব্যস্ত। ডিএলএড ট্রেনিংটা যখন জিতে আসে, পার্শ্ব শিক্ষকদের পক্ষে রায়টা আসে, সরকার তো অত সহজে মানবে না। বামফ্রন্ট সরকারও প্রথমে মানতে চায়নি, আন্দোলন করে তাকে মানাতে হয়েছে। এবং আন্দোলন করেছিল নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, যেটা সরকারপন্থী সংগঠন, অতএব সেটা আমরা পেয়ে গেছি। কিন্তু যখন দেখা গেল ডিএলএড মামলা আমরা জিতে আসার পরেও সরকার গড়িমসি করছে, তখন কিন্তু বামফ্রন্ট সরকারে নেই পশ্চিমবঙ্গে, অন্য সরকার চলে এসেছে। এখন এই সময়টায় নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির প্রধান নেত্রী মধুমিতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মন্ত্রিসভার সদস্য ঋতব্রত বাবুকে দিয়ে মানব সম্পদ উন্নয়নের মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকে আমাদের এই যে ডিএলএডটা করাতেই হবে এই অর্ডারটা নিয়ে এসেছিলেন। তার ফলে কিন্তু আজকে আমরা ডিএলএড করতে পারছি। এখন ঐক্যমঞ্চ, সোশ্যাল মিডিয়ায় ঐক্যমঞ্চ করে লাফালাফিরা শেষ নেই। কিন্তু এই ঐক্যমঞ্চটা যখন তৈরি হয়েছিল, কার হাত ধরে তৈরি হয়েছিল তো আপনারা সবাই জানেন, তবু আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। মধুমিতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি চাকরি করতেন, উনিও পার্শ্ব শিক্ষিকা ছিলেন, এবং মনোরঞ্জন মণ্ডল বাবু, এনাদের হাত ধরে এটা শুরু হয়েছিল। কিন্তু তারপরে ওই যে আন্দোলন হলো 19, 20, 21, সেই আন্দোলনের সময় দেখা গেল এই আমরা প্রথমে শুরু করেছিলাম অরাজনৈতিক আন্দোলন, সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং সেই সময় ওই 2 দফা মিলিয়ে 100 দিন কি তার 100 দিনের একটু বেশি আন্দোলন হয়েছিল, এবং ওই 2 দফা মিলিয়ে 40 দিন তার কম বেশি কিছু দিন মতো অনশনও হয়েছিল। এবং এই সময় টোটাল যদি 100 দিনের কর্মসূচি হয়ে থাকে, আমি অন্তত 80 দিন উপস্থিত ছিলাম সেখানে, দেখেছি। তখন যখন দেখা গেল শেষের দিকে এই আন্দোলনটাকে অরাজনৈতিক তকমা থেকে সরিয়ে এনে বিজেপিকরণ করা হলো, এবং পার্শ্ব শিক্ষকরা তখন এতটাই এতটাই অ্যাগ্রেসিভ হয়ে উঠলেন, যার ফলে মধুমিতাদি এবং মনোরঞ্জন দা ঐক্যমঞ্চ থেকে সরে এলেন। সরে তো এলেন, কিন্তু তাদের মধ্যে ইগো ছিল না বলেই পরে তৃণমূলপন্থী সংগঠন, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের তৃণমূলপন্থী যে সংগঠন আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, বিজেপির যে সংগঠন আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, অরাজনৈতিক যে সংগঠন আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, এবং এসএসকে, এমএসকে এবং যারা যারা এই সমগ্র শিক্ষার আন্ডারে কাজ করে, কন্ট্রাকচুয়ালে কাজ করে, তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করেন। এবং তারপরে যথারীতি আবেদন, নিবেদন, আন্দোলন সব কিছুই করে চলেছেন।
আপনারা এগুলো সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। আপনারা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কিছু পোস্ট দেখে থাকেন। মনোরঞ্জনবাবু বহু চেষ্টা করলেন। মনোরঞ্জনবাবু সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করে চেষ্টা তো করে যাচ্ছেন, কিন্তু পার্শ্ব শিক্ষকরা আদৌ কি নিজের ভালো বোঝে? এটা আমি তো মনে করি বোঝে না, হয়তো আমিও বুঝি না, তাই জন্য বেকার বকছি, বোঝানোর চেষ্টা করছি। আমি জানি আমার এই ভিডিওটা যখনই পাবলিশ হবে নেগেটিভ কমেন্টের ছড়াছড়ি হবে, ছড়াছড়ি। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যে মিথ্যে নয়, সেগুলো আপনারা যারা প্রথম থেকে আছেন, 2004 সালে জয়েন করেছেন তখন থেকে যারা আছেন, এবং যারা একটু অবশ্য তখন খোঁজ খবর রাখার একটা সমস্যা ছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন আছে। তা তখন থেকে যদি আপনারা খবর রাখতে পেরে থাকেন তাহলে জানবেন আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটাই সঠিক। সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই জানতে পারেন, সব বিষয়টাই জানতে পারেন। আমি এখন যাদের সম্পর্কে বলছি আপনারা, আমি জানি এরপরেই আপনারা আমায় দাগিয়ে দেবেন আমি নিখিলবঙ্গের লোক, আমি সমন্বয় সমিতির লোক। এটা বলবেন না কখনো যে আমি একজন পার্শ্ব শিক্ষিকা, নিজের জ্বালায় আমি কথাগুলো বলছি। এবং আমি যেহেতু একজন ইউটিউবার, একজন ইনফ্লুয়েন্সার, আমার একটা দায়িত্ব থেকে যায় আমার অন্যান্য সহকর্মী যারা আছেন, সে পার্শ্ব শিক্ষকই হন আর পার্শ্ব শিক্ষিকাই হন, যারা অনেক কিছু জানেন না, প্রত্যন্ত অঞ্চলে অনেকে অনেক কিছু নাও জানতে পারেন, ইউটিউবটা সবার কাছে অ্যাভেলেবেল, তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার কর্তব্য। আপনারা গালমন্দ যা পারেন করুন, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে সরে আসছি না। মনোরঞ্জনবাবু এই বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চটা তৈরি করে চতুর্দিকে বারবার দাবিপত্র দিয়ে আসা, বারবার দেখা করা, বারবার মিটিং করা, আমি নিজের কানেও শুনে এসেছি। মিটিংয়ে গিয়ে দেবস্মিতা ম্যাডাম কী কথা বলেছেন, এসপিডি সাহেবের সামনে যাওয়ার সৌভাগ্য আমার কোনো দিন হয়নি। এবার যা যা কথা বলেছেন সেই সব কথাগুলো আমি নিজের কানেও শুনে এসেছি। আপনাদের মনে হতেই পারে, কারণ ওর ভিতরে কখনোই আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আরও কেউ কেউ আছে যারা অনেক কিছু বলছে বাইরে এসে, আপনারা সেগুলো বিশ্বাস করছেন, অথচ বঞ্চিত মঞ্চ যেটা করছে আপনারা সেটা বিশ্বাস করছেন না। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আপনাদের পাশে, অর্থাৎ সমগ্র পার্শ্ব শিক্ষকদের পাশে যদি কোনো সংগঠন দাঁড়িয়ে থাকে প্রপারভাবে, তাহলে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি। এই যে বিভিন্ন জায়গায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপর নানান রকম অত্যাচার হয়, লাঞ্ছনা হয়, তার জন্য কিন্তু সর্বাগ্রে এগিয়ে আসে এই দুটো সংগঠন। এই দুটো সংগঠনই একমাত্র তাদের পাশে এসে দাঁড়ায়। আপনারা তো জানেন যে আমাদের এই যে লড়াই, অসম লড়াই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোথায় সরকার, কোথায় আমরা। আমরা কেস করতে গেলে টাকার জোগাড় হয় না, আর সরকার কোটি কোটি টাকা উকিলের পেছনে খরচ করে। আমরা টাকার অভাবে কেস লড়তে পারি না। এই সরকার না কি চাইছে জানেন? ডিভাইড অ্যান্ড রুলস। এই করে করে আমাদের পার্শ্ব শিক্ষকদের এখন এতগুলো সংগঠন তৈরি হয়েছে এই ডিভাইড করার জন্য। পার্শ্ব শিক্ষকদের এই এতগুলো সংগঠন, প্রত্যেকটা সংগঠনকে যদি আলাদা করে দেওয়া সম্ভব হয় না, সরকারের লাভ সবচাইতে বেশি। সরকার এটাই বুঝবে যে পার্শ্ব শিক্ষকদের যদি নিজেদের মধ্যে দলাদলি করতে দেওয়া যায়, ওরা দাবি থেকে সরে যাবে। ডিভাইড অ্যান্ড রুলস রাজনৈতিক ব্যক্তিত্ব না, তাদের মাথায় যা বুদ্ধি আছে, আমরা তো সাধারণ প্যারা টিচার, আমাদের মাথায় কি আর সেই বুদ্ধি আছে? আমরাও তাদের কথায় নাচছি, এ ভালো ও খারাপ, এর নামে মন্দ 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 মন্তব্য করছি, ওর নামে মন্দ মন্দ মন্তব্য করছি। কেন? সকলের নামে এইভাবে কালি ছিটিয়ে লাভটা কি? সবাই তো চেষ্টা করছে, সবাই। তাই
সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের এই যে অস্তিত্বের যে সংগ্রাম, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে যে লড়াই, সেই লড়াইয়ে একমাত্র যে যে সংগঠনের অস্তিত্ব আছে তাদের পাশে থাকুন। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আপনাদের ধৈর্যের বাঁধ ক্রমাগত ভাঙছে, তাই ভিডিওটা এখনই শেষ করব। তবে শেষ করার আগে কনক্লুশনে একটা কথা বলতে চাই। আবেগে বা কল্পনায় দয়া করে ভাসবেন না, বাস্তবের মাটিতে হেঁটে দেখুন। বাস্তবটা যে কতটা কঠিন সেটা বোধহয় পার্শ্ব শিক্ষকদের আর বুঝিয়ে বলতে হবে না। যাই হোক, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওতে একটি লাইক, ভালো যদি লাগে তবে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওতে আমি যা যা বললাম সেগুলো আপনাদের কেমন লেগেছে। তার উপরে ডিপেন্ড করে আমার পরবর্তী ভিডিও আসবে। আর হাইপ করে দেবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, আর ধন্যবাদ জানিয়ে ছোট করব না তাদেরকে, তাদের জন্য আমার প্রণাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।